দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কেহকাশা সাবা, শর্মিলী রহমান ও আব্দুল্লাহ মোতালেবের দলীয় প্রদর্শনী আমার ইচ্ছা আমি এখানেই থাকি। প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ মনসুর কাজীর তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী বিমূর্তের সহাবস্থান। প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মাহমুদুর রহমান দীপনের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী মুহূর্তেরা। প্রদর্শনীতে শিল্পীর 54টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। প্রিয় দর্শক, দিবসটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শুরুতে আপনাকে জানাচ্ছি বিশ্ব জনসংখ্যা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আমরা জানি যে বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর 11 জুলাই পালিত হয়, কিন্তু এবারে 14 জুলাই পালন করা হচ্ছে। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা? বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছরই সারা বিশ্বে 11 জুলাই পালন করে। এবারে এই দিনটিতে একটু ভিন্ন মাত্রায় করছে, এই কারণে একটা সাপ্তাহিক ছুটির দিন পড়ে গিয়েছিল এবং বিভিন্ন কারণে একটু চিন্তা করা হয়েছে যে সরকারিভাবে যে কর্মসূচিটি পালন করা হয় এবং বেসরকারিভাবে আমরা অনেকে পালন করি, সেটা 14 তারিখে পালন করছি। আচ্ছা, তার মানে আজকে পালিত হতে যাচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর আমরা জানি যে সরকারিভাবে যেভাবে আয়োজন করা হয়ে থাকে বিশ্ব জনসংখ্যা দিবসকে কেন্দ্র করে, তার পাশাপাশি এসএমসি বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে থাকে এই দিবসটিকে উপলক্ষ করে বিশেষ একটি আয়োজন করে থাকে। এবারে আসলে আপনারা কিভাবে পালন করছেন? দেখেন, সারা বাংলাদেশে যে এসএমসির কর্মসূচি বিস্তৃত রয়েছে, তার মধ্যে প্রায় 137টা উপজেলায় কমিউনিটি মোবিলাইজেশন নিবিড় কার্যক্রম রয়েছে। সেখানে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারা মিছিল করছে, তারা পদযাত্রা যেটাকে বলে সেটা করছে, তারা গ্রুপ মিটিংয়ের মাধ্যমে এই দিনটির তাৎপর্য সবার মধ্যে তুলে ধরছে। কারণ সোশ্যাল মার্কেটিং কোম্পানি বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রমে এক ব্যাপক ভূমিকা রাখছে। তো সেইখান থেকে ওই ধারাবাহিকতায় এবং সেখানে একটা দায়বদ্ধতা আমাদের রয়েছে যে এই বিশ্ব জনসংখ্যা দিবসটা আরও বেশি বর্ণাঢ্য করা, সবাইকে সম্পৃক্ত করা। আচ্ছা, এসএমসি আলাদা কোনো রকম ভাবে পালন করছে কি? কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন থাকছে কি আজকে? হ্যাঁ, এসএমসির আজকে আমাদের নিজস্ব যে অফিস রয়েছে, সেখানে যারা কর্মচারী রয়েছে, তাদের নিয়েও আমরা আজকে দিনটা উদযাপন করছি একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। আর সারা দেশে 130টি উপজেলায় তো পালিত হচ্ছেই। অর্থাৎ টোটাল বাংলাদেশেই বলা যায় যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারিভাবেও এই দিনটিকে পালন করছে। আচ্ছা, এবারে বিশ্ব জনসংখ্যা দিবসের যে থিম, সেটা আমি একটু বলতে চাই যে ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। এটা যদি আপনি একটু ভেঙে বলতেন, ব্যাখ্যা করে বোঝাতেন। দেখেন, বিষয়টি অত্যন্ত ফিলোসফিক্যাল এবং খুবই টাইমলি এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা
থিম এবার নির্বাচন করা মানে হয়েছে সময় উপযোগী সময় হচ্ছে। এখন প্রশ্ন হলো কেন আমি বলছি সময় উপযোগী। দেখেন বাংলাদেশে আজকের অবস্থাই হলো 100টা অ্যাডোলেসেন্টের মধ্যে কিশোরীর মধ্যে 50টা কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। তারা কিন্তু তরুণ। এই যে তরুণের সিদ্ধান্ত গ্রহণ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয় না, তার পরিবার সিদ্ধান্ত নেয় অথবা বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নেয়, কিন্তু ঘটনাটা তো তার উপরে বর্তায়, অর্থাৎ তারই বিয়ে হয়ে। এবং তারপরে দেখেন এই যে বিয়ে হয়ে গেল একটা কিশোরীর, এর মধ্যে 2/3 কিশোরীর তারা প্রেগনেন্ট হয়ে যায়। তারা ইনলজ, পরিবারের প্রেশার বা বিভিন্ন কারণে তারা সন্তান নিয়ে নেয়। এই যে সন্তান নিল তা সে কিন্তু এই বয়সের না। আমরা বলি 18, 20, 35, 3, অর্থাৎ 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, এবং 35 বছরের পরেও সন্তান না, দুইটা সন্তানের মধ্যে ব্যবধান থাকুক 3 বছর। এটা যদি হয় তাহলে দেখা যাবে যে মাতৃমৃত্যু কম হবে, সেক্ষেত্রে শিশু মৃত্যুর কম হবে। শুধু তাই না, একজন কিশোরী যখন এই তরুণ অবস্থায় তার তারুণ্যের মধ্য থেকেও সে প্রেগনেন্ট হয়ে যায় এবং তারপরে 4টা এএনসি সার্ভিস তার জন্য অত্যন্ত কার্যকরী। এখনও বাংলাদেশে 65 হলো ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, 35% এখনও হাউস হোল্ড লেভেলে ডেলিভারি হয়, যেটা অত্যন্ত বিপজ্জনক। এবং আমরা চাই না একটা ডেলিভারিও হাউস হোল্ড লেভেলে হোক, কিন্তু সেটা হচ্ছে। এবং সেখানেও তারুণ্য একটা সিদ্ধান্ত নিতে পারে। তো এই সার্বিকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আমরা যদি কিশোরীদের এ অবস্থা হয়ে গেলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেই, তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি তারুণ্যকে যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে তরুণদেরকে আসলে সেভাবে তৈরি করতে হবে, তরুণ বা তরুণীদেরকে সেভাবে তৈরি করতে হবে যেন তারা নৈতিক জায়গাতে এতটা শক্তিশালী হয় যে তারা যে কোনো রকম পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা যেন তৈরি করতে পারে। সেই জায়গাটা আমরা আসলে কিভাবে নিশ্চিত করতে পারি? এই কারণে যে বিষয়টি দরকার ব্যাপক সচেতনতা। আমরা কিন্তু ওই যে বললাম যে প্রায় 130টা আরও 8টা উপজেলা অ্যাড হবে অন 37-এ। একদম ব্যাপকভাবে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশন করছি, স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম করছি, তারপরে গ্রুপ মিটিং করে MWR সদ্য বিবাহিত যারা তাদের জন্য বিশেষ কর্মসূচি, এবং যারা অ্যাডোলেসেন্ট তারা যাতে করে শপথ নেয় তারা অ্যাডোলেসেন্ট অবস্থায় তারা বিয়ে করবে না, এবং যারা বিয়ে হয়ে গেছে তারা অ্যাটলিস্ট জানুক যে তারা কোন কোন সার্ভিসটা নেওয়া তাদের জন্য অপরিহার্য। বাংলাদেশ সহ অন্যান্য আরও বেশ কিছু দেশে তো বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। অন্যান্য দেশগুলো আন্তর্জাতিকভাবে কিভাবে এই দিবসটি পালন করে? এই বাংলাদেশও যেভাবে পালন করে অন্যরাও সেভাবে পালন করে, বিভিন্ন সভা সমাবেশ করে, জাতীয় পর্যায়ে এটাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা কিন্তু আমাদের পলিসি নাম্বার 1 প্রবলেম জনসংখ্যা সমস্যা, এবং জনসংখ্যা সমস্যার ব্যাপারে ব্যাপক কার্যক্রম রয়েছে, সরকারিভাবে কার্যক্রম রয়েছে, বেসরকারিভাবে কার্যক্রম রয়েছে, বিদেশেও এরকম রয়েছে। হ্যাঁ, অনেক দেশেই কিন্তু এরকম কর্মসূচি। আমাদের এখানে স্বাস্থ্য কর্মসূচি আর পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আলাদা ডিরেক্টরেট আছে, তারা বাস্তবায়ন করছে। তো এগুলো তো রয়েছে, বিদেশেও এরকম রয়েছে। আমরা চাই যে বিশ্বের, এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই ফ্যামিলি প্ল্যানিং মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে এফেক্টিভলি ছড়িয়ে পড়ুক। তাদের এখনও আফ্রিকান অনেক দেশ আছে যেখানে আমরা বলি টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ একজন সক্ষম মহিলা তার বিবাহিত জীবনের কতটা সন্তান উৎপাদন করার সম্ভাবনা আছে। বাংলাদেশে কিন্তু সেটা 2.2 অথবা কোনো ডেটা বলে 2.1। এটা প্রায় রিপ্লেসমেন্ট লেভেল, অর্থাৎ যে কয়টা মা তারা রিপ্রোডাক্টিভ লাইফে আসবে সেই কয়টা মাই রিপ্রোডাক্টিভ লাইফ থেকে তারা রিটায়ার্ড করবে, মানে তাদের বয়স বেড়ে যাবে। এরকম একটা অবস্থা আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। এটা একটা অত্যন্ত আনন্দের কথা যে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি অনেক ক্ষেত্রেই সফল, এবং এটা বিস্ময়কর সাফল্য অনেকের চেয়েই। দেখেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন তৎকালীন পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের থেকে পপুলেশন কম ছিল। এখন
বাংলাদেশের থেকে কমপক্ষে 2 কোটি পপুলেশন বেশি, মানে তৎকালীন পশ্চিম পাকিস্তান, এখন পাকিস্তান। অর্থাৎ আমাদের কর্মসূচিটা যে এফেক্টিভ ছিল, কার্যকরী ছিল, তার রেজাল্টই কিন্তু এই জনসংখ্যা এতগুলো বছর পর পাচ্ছি আমরা। এতগুলো পর পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যার হারটা আসলে যে হারে বাড়ছে সেটা কি স্বাভাবিক কিনা, মানে এর গতিটা আপনারা কিভাবে দেখছেন? দেখেন, এখনো পরিবার পরিকল্পনা কর্মসূচির কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন দরকার। কিরকম উন্নয়ন দরকার? বাংলাদেশে এখনো ট্র্যাডিশনাল পদ্ধতি প্রায় 9%, 64% হলো টোটাল। এটা একটা ভালো একটা পরিসংখ্যান, কিন্তু তার মধ্যে 9% হলো ট্র্যাডিশনাল মেথড। এটাকে সায়েন্টিফিক মেথডের মধ্যে আনলে আমাদের জন্য ভালো। এটা একটা। আরেকটা, প্রায় 9 জনের মতো দম্পতি, তারা কিন্তু এই পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে চায়, কিন্তু কোনো না কোনো কারণে, হয়তো অ্যাক্সেসিবিলিটির অভাব, হয়তো ফিনান্সিয়াল রিজন থাকতে পারে, তার অ্যাওয়ারনেস কম থাকতে পারে, যে কোনো না কারণে তারা ব্যবহার করছে না, কিন্তু তারা ব্যবহার করতে চায়। এদেরকে যদি আমরা এই কার্যক্রমের মধ্যে, প্রোগ্রামের মধ্যে আনতে পারি, তাদের যদি পরিবার পরিকল্পনা ইউজার করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সাফল্য আমরা বলতে পারি মোটামুটি সব দিক থেকেই হয়ে যাবে, এবং পরিবার পরিকল্পনা একটা কমপ্লিট সাকসেসফুল প্রোগ্রাম হবে। নিঃসন্দেহে। এজিং পপুলেশন, সেটা তো একটা জায়গা আছে, মানে সেখানে আমাদের অনেক কাজ করবার আছে, এবং আমরা জানি যে এসএমসি সেখানে কাজ করে। তাদের পুষ্টি নিশ্চিত করা, তাদের স্বাস্থ্যের প্রতিটি দিক নিশ্চিত করা, সেই জায়গাগুলো এসএমসি কাজ করে, সেগুলো সম্পর্কে একটু জানবো। দেখেন, আমাদের শুধু ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রম না, আমরা ওভারঅল কার্যক্রমটা দেখি মা এবং শিশু স্বাস্থ্যের। কিভাবে আমরা প্রথমে শুরু করি একদম শিশু, যে তার জন্য ব্রেস্ট ফিডিংস, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনও বেশ শিশু আছে যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে নাই, তো আমরা এটাকে আনার চেষ্টা করি। তারপরে বাচ্চাদের আন্ডার 5 চিলড্রেন, এর মধ্যে কিন্তু ম্যালনারিশ বাচ্চারা আছে, স্টান্টিং বলি, যতটুকু হওয়ার কথা লম্বা ততটুকু হতে পারে নাই, অথবা তার বয়স অনুযায়ী উচ্চতাটা, তার ওয়েট যেটুকু সেটা হয় না, আন্ডার ওয়েট হয়। তো সেটাও পরিসংখ্যান আছে আমাদের কাছে। 1/4 আমাদের স্টান্টিংয়ে আছে আন্ডার 5 চিলড্রেন। তো আমরা এদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার আছে, মনিমিক্স আমাদের, এটা যদি সরবরাহ করি সারা দেশব্যাপী। রিসেন্টলি ওইটার ফরমেশন করে আমরা বিস্কিট বানিয়েছি, প্রতিদিন এই বাচ্চারা একটা করে বিস্কিট খাবে। ওইটা করলে তাদের যে নিউট্রিশনের অভাব দূর হবে, এবং নিউট্রিশনের অভাব দূর হলে বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চার ইন্টেলিজেন্সি বাড়বে, অনেক ক্ষেত্রে বাচ্চার উন্নয়ন হবে। এটা তো গেল বাচ্চা। কিশোরদের জন্য আমাদের মনিমিক্স প্লাস, অর্থাৎ 15 ইনগ্রেডিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। প্রেগনেন্ট মাদের জন্য রয়েছে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট, যাতে করে তারা প্রেগনেন্ট অবস্থায় তাদের নিউট্রিশনের অভাব দূর হয়, এবং ক্যালসিয়াম ট্যাবলেট। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, এবং তার সাথে ব্যাপক জনগোষ্ঠীর মাধ্যমে আমরা তাদের মধ্যে সচেতনতা ক্রিয়েট করি। মানে বয়সের সাথে সাথে প্রতিটি সময় এসএমসির সাথে থাকতে হবে, এসএমসির সাথে থাকতে হবে। আরেকটা, অ্যাডোলেসেন্ট শুরু হওয়ার পরে, তার মিনিস্ট্রেশনের পরে আমাদের স্যানিটারি ন্যাপকিন জয়া অত্যন্ত সুলভ মূল্যে এবং খুবই গুণগত মানসম্পন্ন, এবং সারা দেশে বিস্তৃত করেছি, সেগুলো তো আছে। তো আমরা বলি লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ নিউট্রিশন, লাইফ সাইকেল অ্যাপ্রোচ আর প্রোগ্রাম শুরু করি। সেই আপনাকে একটু আগে বলেছি, স্মরণ আছে নিশ্চয়ই, ব্রেস্ট ফিডিংয়ের থেকে একদম এইজিং। আমরা কয়েকদিনের মধ্যে যারা এইজিং পপুলেশন, তাদের জন্য একটা নিউট্রিশন সার্ভিস এবং অ্যাওয়ারনেস সার্ভিস। এই প্রশ্নটি আমি করছিলাম যে এইজিং পপুলেশনের জন্য আপনারা কি করছেন? আপনি জানেন মনে হয়, বাংলাদেশে এখন 100টি জনসংখ্যার মধ্যে 9 জন এইজিং হয়েছে, এবং এইটার হার প্রতি বছর 1% করে বেড়ে যাচ্ছে। তো এদের জন্য আমাদের একটা দায়বদ্ধতা আছে। এদেরকে কিভাবে আমরা সুস্থ রাখবো, এদের নিউট্রিশনের চাহিদা কিভাবে পূরণ করব, তারপরে সমাজের অন্যান্য যারা আছে ইয়াঙ্গার পপুলেশন, তারা কিভাবে বিহেভ করবে, অথবা এইজিং পপুলেশন তারা তাদের লাইফস্টাইল কিভাবে হবে, এই বিষয়টা কিন্তু একেবারে নতুন বাংলাদেশে। তো আমরা শুরু করেছি, আমরা কিছু আচরণগত পরিবর্তন পরিবারের অন্যান্য সদস্যদের যাতে হয় সেটা চেষ্টা করছি, তাদের জন্য কিছু আচরণগত পরিবর্তন যাতে হয় সেটা চেষ্টা করছি। আমাদের কয়েকদিনের মধ্যে আমরা নিয়ে আসছি
যে আমাদের ব্র্যান্ড আছে লং লাইফ, সেটা হলো 50+ যারা, তাদের নিউট্রিশন চাহিদা দূর করা। এটা কিন্তু দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছে, আমরা বাংলাদেশেও এটা চাচ্ছি যে এটা আমরা খুবই সুলভ মূল্যে সবাইকে, যারা এজিং পপুলেশন তাদেরকে দিব, এবং পারসেপশনটাকে চেঞ্জ করব সম্মিলিতভাবে। যেমন বাংলাদেশে নিউক্লিয়ার ফ্যামিলি কিন্তু হয়ে যাচ্ছে, কেউ নাই সিনিয়র সিটিজেনদের হয়তো দেখভাল করার, তো সেই ক্ষেত্রে যদি আমরা আরও ব্যাপকভাবে ওল্ড হোমের ব্যবস্থা করতে পারি, সেখানে একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু এটা কোনো দোষের না। কিন্তু ব্যাপারটা হলো যে এখন একটা নেগেটিভ কনোটেশনের সাথে জড়িত আছে, মানে আমাদের পারসেপশন এখনো ওখান পর্যন্ত যেতে পারেনি যে ওল্ড হোমটাকে তারা প্রমোট করবে বা এটাকে সাপোর্ট করবে। তো আমাদের কথা কিন্তু, আমাদের মেসেজটা সেটা না, আমাদের মেসেজটা হলো প্রত্যেকের বাড়িতে, পরিবারই হোক ওল্ড হোম, যদি সেটা সম্ভব না হয় তাহলে যাবে। অর্থাৎ পরিবারে যদি কোনো অন্য মেম্বাররা থাকে সেখানে, তারা চেষ্টা করবে যে তাদের বয়োজ্যেষ্ঠকে ভালোভাবে টেক কেয়ার করার। এইটা একটা মানসিকতা পরিবর্তন করতে হবে, এবং আমরা ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছি এই বিষয়টিকে তুলে ধরবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে সে সময় দেওয়ার জন্য এবং এত চমৎকার করে আসলে কথাগুলো বলবার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।